এরপরে আমরা আসছি শক্তি। শক্তি হচ্ছে বস্তুর কার্য করার সামর্থ্যকে শক্তি বলে। তার মানে যতটা কাজ করতে পারবে। এখানে কিন্তু সময়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই। যেমন ক্ষমতা ছিল কত সময়ে কত কাজ করতে পারছে তার উপর একটা ক্ষমতাটা নির্ভর করছে, কিন্তু শক্তিটা কিন্তু সময়ের ওপর নির্ভরশীল নয়, মোট কাজটার ওপর নির্ভরশীল, কাজ করার সামর্থ্যকে। মানে শক্তি প্রকৃতপক্ষে কিছু পরিমাণ কার্যকে বোঝায়। তার মানে যদি শক্তি কিছু পরিমাণ কার্যকে বোঝায় তাহলে কার্যের একক আর শক্তির একক একই হবে। তার মানে এসআই পদ্ধতিতে হবে জুল আর সিজিএস পদ্ধতিতে হবে আর্ক। কার্য যদি স্কেলার রাশি হয় তাহলে শক্তিও স্কেলার রাশি হবে, কারণ হচ্ছে কি শক্তি হচ্ছে কিছু পরিমাণ কাজকেই বোঝায়। শক্তি বিভিন্ন রকমের হয়, সেটাও তোমরা আগে পড়েছো। তো সেই সমস্ত শক্তি এখানে আলোচ্য বিষয় নয়। এখানে শুধুমাত্র যান্ত্রিক শক্তিটা নিয়ে আলোচনা হবে। যান্ত্রিক শক্তি বলতে স্থিতিশক্তি আর গতিশক্তিকে একত্রে বলা হয় যান্ত্রিক শক্তি। এই দুটো শক্তি নিয়ে আলোচনা হবে, বাকি অন্যান্য শক্তির ব্যাপারটা এখানে নেই। স্থিতিশক্তি হচ্ছে বস্তুর যদি অবস্থান ও আকারের পরিবর্তন করা হয় তাহলে তার মধ্যে একটা শক্তি সঞ্চিত হয়, সেটা হচ্ছে স্থিতিশক্তি বস্তু। কি হলো? অবস্থানের পরিবর্তন বা আকারের পরিবর্তন। অবস্থানের পরিবর্তনটা কীরকম? অবস্থানের পরিবর্তন ধরো কোনো একটা বস্তুকে যদি কিছুটা উপরে তুলে রাখা হয়, ধরো একটা ইটকে তুমি ছাদের উপর তুলে রাখো, তো সেটা যদি ফেলে দেওয়া হয় ওখান থেকে, তাহলে নিচে পড়ে শব্দ হবে, মানে শব্দ শক্তি হলো। কিছুটা ধরো গর্ত হয়ে যাবে, তাহলে কিছুটা কাজ করা হবে। এই কাজ করার ক্ষমতাটা সে কোথায় পেলো? মানে শক্তিটা কোথার থেকে অর্জন করলো? না, ওকে ওর অবস্থান পরিবর্তন করে নিচ থেকে উপরে নিয়ে যাওয়া হয়েছিল, তার জন্য তার মধ্যে একটা শক্তি সঞ্চিত হয়েছিল। এই ধরনের অবস্থান পরিবর্তনের জন্য যে শক্তি, স্থিতিশক্তি, তাকে বলা হয় অভিকর্ষজ স্থিতিশক্তি। যেমন ধরো জলের কণা, মানে বাষ্প গিয়ে পাহাড়ের ওপর বরফ আকারে সঞ্চিত হলো, তো সঞ্চিত হওয়ার পর সেইটা যখন গলে জল হয়, পাহাড়ের উপর থেকে নামে, তখন তার ক্ষয়কার্য হয়। সেটা কিন্তু ওই উঁচুতে ওঠার জন্য যে স্থিতিশক্তি সঞ্চিত হয়েছে সেটাই গতিশক্তিতে রূপান্তরিত হয়, তার মাধ্যমেই কিন্তু কাজটা হয়। অভিকর্ষ স্থিতিশক্তি পরিমাপের একটা রাশিমালা আছে। পরিমাপটা হচ্ছে ভর গুণিত অভিকর্ষজ ত্বরণ গুণিত উচ্চতা, মানে ডব্লু সমান হচ্ছে এম ইন্টু জি ইন্টু এইচ। রাশিমালাটা এইচ হচ্ছে উচ্চতার একটা রেফারেন্স ফ্রেম থেকে মাপা হয়, সেটাতে আমরা একটু পরে আসছি। ভর আর অভিকর্ষ ত্বরণ হচ্ছে জি। গতিশক্তি হচ্ছে বস্তু গতির জন্য যে শক্তি লাভ করে সেটাকে বলা হয় গতিশক্তি। এটা কিছুটা বোধগম্য হওয়ার কথা। একটা বস্তুকে গতিশীল করা হলো, তাহলে সে কিছু কাজ করার সামর্থ্য অর্জন করবে, তো সেটা হচ্ছে গতিশক্তি। গতিশক্তির রাশিমালাটা হচ্ছে যে হাফ এম ইন্টু ভি স্কোয়ার, হাফ গুণিত ভর গুণিত বেগ স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। এটা হলো গতিশক্তির রাশিমালা। গতিশক্তি কিন্তু কখনো ঋণাত্মক হতে পারে না, কিন্তু স্থিতিশক্তিটা ঋণাত্মক হতে পারে। কীভাবে? গতিশক্তির রাশিমালা দেখো, হাফ এম ভি স্কোয়ার। এম মানে ভর কখনো ঋণাত্মক হতে পারে না। আবার ভি স্কোয়ার মানে হচ্ছে বেগের বর্গ, এটাও কখনো ঋণাত্মক হতে পারে না। বেগ ঋণাত্মক হতে পারে, ধরো আমি ধরলাম পূর্ব দিকে বেগটা ধনাত্মক, তাহলে যদি উল্টো দিকে বেগ হয় তাহলে ঋণাত্মক। কিন্তু ঋণাত্মকের আবার যখন আমরা বর্গ করে দেবো তখন সে ঋণাত্মকটা আবার ধনাত্মক হয়ে যাবে। তাহলে এটা কখনো ভি স্কোয়ার কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে পুরো রাশিমালা হাফ এম ভি স্কোয়ার কখনো ঋণাত্মক হতে পারে না, মানে গতিশক্তি কখনো ঋণাত্মক হতে পারে না। কিন্তু স্থিতিশক্তি ঋণাত্মক হতে পারে। স্থিতিশক্তির রাশিমালাটা কি? স্থিতিশক্তি হচ্ছে এম ইন্টু জি ইন্টু এইচ। এম ঋণাত্মক হতে পারে না ভর, জি অভিকর্ষজ ত্বরণ ঋণাত্মক হতে পারে না, কিন্তু এইচ হচ্ছে উচ্চতা, কতটা উপরে উঠেছে। এখন কতটা উপরে উঠেছে এটার কোনো মানে হয় না যদি না কোনো রেফারেন্স লেভেল দেওয়া যায়, মানে কোথার থেকে কতটা উঠেছে এটা তো বলতে হবে। এই কোথার থেকে ব্যাপারটা বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্র ধরা হতে পারে। আমাদের মানে যেটা সাধারণভাবে ধরা হয় সেটা হচ্ছে ভূপৃষ্ঠটাকে রেফারেন্স লেভেল ধরা হয়। ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে গেলে সেটা হয় ধনাত্মক উচ্চতা, আর নিচের দিকে গেলে সেটা হয় ঋণাত্মক উচ্চতা। ধরো ভূপৃষ্ঠ, এটা উপরের দিকে ধনাত্মক এইচ, নিচের দিকে ঋণাত্মক এইচ।
তাহলে যদি নিচের দিকে কোনো বস্তুকে নামানো হয় তাহলে এইচটা ঋণাত্মক হলে এমজিএইচ রাশিমালাটা কী হয়ে যাবে, ঋণাত্মক হয়ে যাবে। মানে স্থিতিশক্তি ঋণাত্মক হতে পারে ওই রেফারেন্স লেভেলের উপর নির্ভর করে। স্থিতিশক্তি থেকে গতিশক্তি আর গতিশক্তি থেকে স্থিতিশক্তি রূপান্তরে একটা করে আমরা পড়ে নেব উদাহরণ। স্থিতিশক্তি থেকে গতিশক্তি হচ্ছে স্প্রিং দেওয়া ঘড়ি। ধরো স্প্রিং দেওয়া ঘড়িতে কি হয়, স্প্রিং দিলে দম দিলে ঘড়িটা সংকুচিত হয়ে যায়, ঘড়িটা নয় স্প্রিংটা সংকুচিত হয়ে যায়। তারপরে স্প্রিংটা যখন খোলে তখন ওই স্প্রিংয়ের সঞ্চিত শক্তিটা কাঁটার গতিশক্তি হয়ে যায়। স্প্রিংয়ে কী করে স্থিতিশক্তি সঞ্চিত হলো না, আমরা স্থিতিশক্তিতে পড়েছিলাম একটা হচ্ছে অবস্থানের পরিবর্তন, যেটা আমরা পড়েছি ডিটেলস, আর একটা হচ্ছে আকারের পরিবর্তন। স্প্রিংটা সংকুচিত হয়ে যাওয়া মানে আকারের পরিবর্তন হওয়া, তখন ওর মধ্যে একটা স্থিতিশক্তি সঞ্চিত হয়। ধরো রাবার ব্যান্ডটা এরকম আছে, এখন এর মধ্যে কোনো শক্তি নেই, কিন্তু আমি যদি এটা আকার দেখো পরিবর্তন করে দিচ্ছি, লম্বা করে দিলাম, তখন এরপর তুমি যদি ছেড়ে দাও কী হবে, এটা ছুটে চলে যায়, উড়ে চলে যায়, অনেক সময় তোমরা খেলেও সেরকম। তো সেটা হচ্ছে তার মধ্যে সঞ্চিত শক্তি হচ্ছে। তাহলে ওই রকম স্প্রিংয়ের মধ্যে সংকুচিত হওয়ার ফলে শক্তি সঞ্চিত হচ্ছে, সেটা কাঁটাটা ঘুরছে মানে কাঁটার গতিশক্তি, স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হচ্ছে। এই যে স্প্রিংয়ের আকার পরিবর্তনের জন্য স্থিতিশক্তি, এটাকে নাম হচ্ছে স্থিতিস্থাপক স্থিতিশক্তি। অবস্থান পরিবর্তনের জন্য ছিল অভিকর্ষ স্থিতিশক্তি, এটা হলো স্থিতিস্থাপক স্থিতিশক্তি। গুলতি চালানো, তীর ধনুক চালানো সবই এরকম স্থিতিস্থাপক স্থিতিশক্তি। ওখানে দেখবে ওই গুলতির যেটা টানা হয় সেটা, ধনুকের ছিলাটা, তার আকৃতিগত পরিবর্তন ঘটে, তার ফলেই যায়। আর গতিশক্তি থেকে স্থিতিশক্তি, বস্তুকে যদি ধরো উপরের দিকে ছুড়ে দাও, প্রথমে তাকে একটা গতি দিয়ে উপরের দিকে তুমি ছুড়লে, যত উপরে উঠবে ও যত উপরের দিকে উঠতে থাকবে তত ওর মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত হবে, এইচটা ধনাত্মক এইচ, তাহলে একটা স্মৃতিশক্তি সঞ্চিত হতে থাকবে। কোথার থেকে ওই স্মৃতিশক্তিটা পেলো না, প্রাথমিকভাবে তুমি যে ছোঁড়ার সময় একটা গতি দিয়েছিলে, সেই গতিটা আস্তে আস্তে কমতে থাকবে যত উঠবে, গতিশক্তিটা আস্তে আস্তে আর স্থিতিশক্তিটা বাড়তে থাকবে, তার মানে গতিশক্তিটা স্থিতিশক্তি রূপে ওর মধ্যে সঞ্চিত হতে থাকবে। এরপর আমরা একটা প্রমাণ দেখব, পতনশীল বস্তুর যান্ত্রিক শক্তি মানে স্থিতিশক্তি প্লাস গতিশক্তি সবসময় সংরক্ষিত থাকে। পতনশীল বস্তু বলতে অবাধে পতনশীল হতে হবে, তাহলে এটা যান্ত্রিক শক্তিটা সংরক্ষিত থাকবে। দেখো অবাধে পতনশীল হতে হবে না, মানে আমরা অবাধে পতনশীলটা দেখবো আর কি। তো ধরো এ অবস্থানে একটা বস্তু আছে, সেই বস্তুটা ভূপৃষ্ঠ থেকে উচ্চতা ধরো এইচ, এই অবস্থানে বস্তুটা ধরো স্থির আছে মানে এই অবস্থানে তার বেগ কত, 0। তাহলে গতিশক্তি কত, হাফ এমভি স্কোয়ার মানে 0, যে গতিশক্তি 0 কারণ বেগ 0। স্থিতিশক্তি কত, ভূপৃষ্ঠ থেকে উচ্চতা হচ্ছে এইচ, তাহলে তার স্থিতিশক্তি হচ্ছে এমজিএইচ। মোট শক্তি তাহলে কত, স্থিতিশক্তি এমজিএইচ, মোট শক্তি তাহলে গতিশক্তি যুক্ত স্থিতিশক্তি সমান হচ্ছে এমজিএইচ। তাহলে এই অবস্থানে যখন স্থির আছে বস্তুটার স্থিতিশক্তি হলো এমজিএইচ। এবার ধরো বস্তুটা এ অবস্থান থেকে বি অবস্থানে এসছে, কতটা নেমেছে না এক্স দূরত্ব এখানে নেমে গেছে, নেমে বি অবস্থানে এসছে। আমরা বি বিন্দুতে বস্তুটার বেগ নির্ণয় করব। স্থির অবস্থা থেকে পড়ছে কত দূরত্ব নেমেছে না এক্স দূরত্ব। সে নিউটনের গতিসূত্রগুলো মনে করো, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2ax পড়েছো। তো এখানে ইউ হচ্ছে 0, আর এটা তো তোমরা ত্বরণ পড়েছো, কিন্তু যখন এটা উপর নিচে যাওয়া আসা করবে তখন এই ত্বরণটা হবে অভিকর্ষজ ত্বরণ, মানে এ সমান জি হবে। তাহলে ইকুয়েশনটা হয়ে যাবে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gx। এটা নিচের দিকে পড়ছে বলে প্লাস, উপর দিকে উঠলে মাইনাস 2gx হবে। এখন তাহলে আমরা বসাই ইউ ইকুয়াল টু 0, 2g ইন্টু এক্স, তাহলে বেরোলো ভি স্কোয়ার ইকুয়াল টু 2gx, ভি স্কোয়ার সমান 2gx। তাহলে গতিশক্তি কত, হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ইন্টু ভি স্কোয়ারের জায়গায় কত বসাবো 2gx, তাহলে বেরোলো এই 2 কেটে যাবে, দিয়ে কত হবে mgx। তাহলে গতিশক্তি বেরোলো mgx। স্থিতিশক্তি কত হবে, স্থিতিশক্তি দেখো আগে ছিল mgh, তার থেকে x দূরত্ব পড়ে গেছে, x দূরত্ব পড়ে গেছে মানে এখন তার উচ্চতা কত h মাইনাস এক্স, মানে এই উচ্চতাটা h মাইনাস এক্স।
এইচ মাইনাস এক্স হলে তার স্থিতিশক্তি হবে এমজি ইন্টু এইচের জায়গায় হলো এইচ মাইনাস এক্স। তাহলে মোট শক্তি কত? গতিশক্তি এই যে এমজি এক্স প্লাস স্থিতিশক্তি এমজি ইন্টু এইচ মাইনাস এক্স। এটা কে ভাঙো, মানে এটা বন্ধনীটা তোলো, হয়ে যাবে এমজি এক্স, এখান থেকে একটা এমজি মাইনাস এমজি এক্স হবে, প্লাস এমজি এক্স কেটে গিয়ে হবে এমজিএইচ। নিজে হাতে করলেই বুঝতে পারবে। এবার ধরো মাটিতে পড়ার ঠিক আগের মুহূর্ত, মানে সি বিন্দুতে আমরা একই রকমের বেগ নির্ণয় করব। এখানে ওর কত দূরত্ব অতিক্রম করবে না এইচ দূরত্ব অতিক্রম করেছে ঠিক আগের মুহূর্তে। তাহলে এখানে আমরা এই এক্সের জায়গায় বসাবো এইচ, ইউ সমান হয়ে যাবে 0ই থাকবে, কারণ আমরা এই প্রথম এ বিন্দু থেকে ধরছি, এ বিন্দুতে বস্তুটা স্থিরই ছিল। তাহলে মাটিতে পড়ার আগের মুহূর্তে হবে, এটা আমরা ভি ডট ধরেছি, আগেরটা যেহেতু ভি ধরেছি, 0² প্রাথমিক বেগ 0 প্লাস 2g এক্স, মানে অতিক্রান্ত দূরত্বের জায়গায় এইচ বসবে, কারণ অতিক্রান্ত দূরত্বটা গোটাটাই অতিক্রম করে নিয়েছে। তাহলে 0² প্লাস 2gh মানে ভি ডট স্কোয়ার হবে 2gh। গতিশক্তি হবে হাফ এম ভি স্কোয়ার, মানে হচ্ছে হাফ এম ইন্টু ভি স্কোয়ারের জায়গায় বসালাম 2gh, 2 কেটে গেল, তাহলে হলো mgh। এই বিন্দুতে স্থিতিশক্তি কত? সেই বিন্দুতে স্থিতিশক্তি কত? ভূপৃষ্ঠ থেকে উচ্চতা এর 0, কারণ ঠিক পড়ার আগের মুহূর্তে। তাহলে স্থিতিশক্তি হবে 0, এইচ সমান 0, তাহলে mgh সমান হচ্ছে 0, স্থিতিশক্তি হচ্ছে 0। তাহলে মোট শক্তি হচ্ছে গতিশক্তি যুক্ত স্থিতিশক্তি 0, তাহলে হচ্ছে mgh। তাহলে এ অবস্থানে শক্তি, বি অবস্থানে শক্তি, সি অবস্থানে শক্তি একই, সেটার মান কত না mgh। তাহলে তার মানে কি হচ্ছে? শক্তি অপরিবর্তিত আছে, অর্থাৎ শক্তি সংরক্ষিত আছে। কার ক্ষেত্রে? পতনশীল বস্তুর ক্ষেত্রে। আমরা দেখালাম অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে।